জেলার প্রশাসনিক প্রধান জেলা ম্যাজিস্ট্রেট নায়লা রহমান এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি পরিচয় বা জাঁকজমক ছাড়াই বাজারে পৌঁছলেন। মুখে ছিল সরলতার ছাপ আর চোখে মুখে আত্মবিশ্বাস। কেউ কল্পনাও করতে পারেনি এই সাধারণ বেশে থাকা নারী আসলে পুরো জেলার শীর্ষতম প্রশাসনিক কর্মকর্তা। নায়লা একটি ঠেলার সামনে দাঁড়ালেন, যেখানে প্রায় 30 বছরের এক মহিলা সবজি বিক্রি করছিলেন। তিনি হাসি মুখে সবজির দাম জানতে চাইলেন। ঠিক তখনই একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে স্কুলে দিয়ে এসো না, দেরি হয়ে যাচ্ছে, টিচার বকবেন। মহিলা স্নেহ ভরে বললেন, বাবু একটু দাঁড়াও, এদের সবজি দিয়ে তোরে নিয়ে যাচ্ছি। কিন্তু ছেলেটি জেদ করতে লাগলো, না মা, এখনই চলো প্লিজ। সব দেখে শুনে নায়লার মন কেঁপে উঠল। তিনি মৃদু হেসে বললেন, আপনি ছেলেকে স্কুলে দিয়ে আসুন, আমি আপনার ঠেলাটা সামলে রাখি। মহিলা একটু দ্বিধায় পড়লেও নায়লার দৃঢ় কণ্ঠে ভরসা পেলেন। ঠিক আছে বোন, আমি তাড়াতাড়ি ফিরছি। তিনি ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। নায়লা ঠেলার পাশে দাঁড়িয়ে চারপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তখন একটি মোটরসাইকেল ঠেলার সামনে এসে থামল। নামলেন থানার ইন্সপেক্টর রণজিৎ কুমার। তিনি ঠেলায় নতুন মুখ দেখে প্রশ্ন করলেন, তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে? ওই মেয়ে কোথায় গেল? কিছু বলার আগেই সবজি বিক্রেতা মহিলা ফিরে এলেন। ইন্সপেক্টরকে দেখে তার চোখে আতঙ্ক ফুটে উঠল। তিনি নিচু গলায় বললেন, ইন্সপেক্টর সাহেব, কি নেবেন? উনি আদেশের সুরে বললেন, আধা কেজি টমেটো, 1 কেজি ভিন্ডি, আধা কেজি পটল দাও। মহিলা কোনো কথা না বলে সব দিয়ে দিলেন, কিন্তু ইন্সপেক্টর 1 টাকাও না দিয়ে চলে গেলেন। নায়লা স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলেন, বোন, উনি টাকা দিলেন না কেন? তুমি কিছু বললে না কেন? মহিলা চোখ নামিয়ে বললেন, উনি প্রতিদিনই এমন করে সবজি নিয়ে যান, কিছু বললে বলেন ঠেলা উঠিয়ে দেবেন। আমি নিরুপায়, আমার বাচ্চারা কি খাবে? নায়লার মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, এখন থেকে এমন হবে না, আমি তোমার পাশে আছি। আমি কাল আসব, তুমি বিশ্রাম নাও, দেখব উনি টাকা দেন কিনা। পরদিন সকালে নায়লা সাধারণ শাড়ি ও মাথায় ওড়না পরে আবার সেই ঠেলায় এলেন। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রণজিৎ এসে হাজির। তিনি নায়লাকে দেখে বললেন, কালও দেখেছিলাম, আজও তুমি? কে তুমি? নায়লা শান্ত গলায় বললেন, আমি তার বোন, আজ আমি ঠেলা সামলাচ্ছি। রণজিৎ কটাক্ষ করে বলল, বোন তো বেশ সুন্দর, আমাকে 1 কেজি টমেটো আর কিছু ধনিয়া দিও। নায়লা বিনা মন্তব্য সবজি ওজন করে দিলেন। রণজিৎ মোটরসাইকেল স্টার্ট করতেই তিনি কঠিন কণ্ঠে বললেন, আপনি এখনো টাকা দেননি। এভাবে চলবে না। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, কিসের পয়সা? আমি তো প্রতিদিন ফ্রি নিই। তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো, সে তো কিছু বলে না, আর তুমি আমার সামনে বেশি কথা বলো না। তিনি আবার যেতে লাগলেন। তখন আফিয়া দ্রুত বললেন, আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন নিক, আমার কাছ থেকে নয়। সবজি পয়সা দিতে হবে, আমাদেরও পয়সা খরচ করেই সবজি আনতে হয়। আর একদিন সবজি না বিক্রি করি তবে আমাদের ঘরে চুলা জ্বলে না। আপনার মতো লোক ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে। এই কথা শুনে ইন্সপেক্টরের চেহারা অহংকারে জ্বলে উঠল। তিনি রেগে গিয়ে আফিয়ার গালে একটি জোরালো চড় মারলেন। আফিয়া টলে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। চোখে অস্ত্র ছিল, কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে প্রস্তুত ছিল না। কাঁপা কণ্ঠে আফিয়া বললেন, আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করেছেন, এর পরিণাম ভোগ করতে হবে আপনাকে। ইন্সপেক্টর আরো উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, তুই আমাকে শেখাবি? তোর এত সাহস? এক্ষুনি দেখাচ্ছি। তারপর তিনি আফিয়ার চুল ধরে টানলেন। আফিয়া ব্যথায় কুকড়ে উঠলেন, কিন্তু চুল ছাড়িয়ে বললেন, এসব খুব খারাপ হচ্ছে, আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব, তোমাকে সবজির পয়সা দিতেই হবে। কিন্তু ইন্সপেক্টর তার পদের মধ্যে মত্ত ছিলেন। বললেন, রিপোর্ট? তোর এত সাহস? তুই একটা সবজি বিক্রেতা, আর আমি এই থানার ইন্সপেক্টর। আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি, বেশি কথা বললে উল্টো তোকেই জেলে ভরবো। এই বলে তিনি মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন। আফিয়ার আগে কাঁপছিলেন, তবু তিনি নিজেকে সংযত রাখলেন। তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কত না নিচে নামতে পারে। কিছুক্ষণ ঠেলার কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন, এখন তুমি ঠেলায় এসো। সবজি বিক্রেতা আসতেই আফিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন। বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছালেন। থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর মানিক সেখানে নেই। একজন হাবিলদার ডেস্কে বসা ছিল। আফিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে রিপোর্ট করতে হবে, ইন্সপেক্টর মানিক কোথায়? আর এসএইচও সাহেবের সঙ্গে দেখা করতে হবে।
হাবিলদার জবাব দিল, ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এসএইচও সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন, আপনি চাইলে একটু বসুন। আফিয়ার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল, আর এই আগুন আর থামতে প্রস্তুত ছিল না। থানায় কিছুক্ষণ কাটতেই হঠাৎ দরজা খুলে এসএইচও আতিক রানা ভেতরে প্রবেশ করলেন। ভারী পায়ে ভেতরে আসতেই তার দৃষ্টি হলুদ সালোয়ার স্যুট পরা সেই সাধারণ মহিলার উপর পড়ল, যিনি ছিলেন আর কেউ নন, স্বয়ং ডিএ মাফিয়া। আতিক রানা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কে, এখানে কেন এসেছো? আফিয়া শান্ত স্বরে বললেন, আমাকে রিপোর্ট করতে হবে। এ কথা শুনে আতিক রানা ব্যঙ্গ করে হেসে বললেন, রিপোর্ট করতে হবে? তাহলে আগে কিছু খরচপত্র নিয়ে এসেছো? এখানে রিপোর্ট করতে 10 থেকে 20,000 টাকা লাগে, এনেছো তারাই বের করো, তবে তোমার রিপোর্ট লিখব। এ কথা শুনে আফিয়ার মুখ কঠিন হয়ে গেল। গম্ভীর স্বরে বললেন, কিসের টাকা? রিপোর্ট করতে কোনো ফি লাগে না, আপনি ঘুষ কেন চাইছেন? আতিক রানা হেসে বললেন, তোমাকে কে বলল মুফতি রিপোর্ট হয়? এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয়, আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না। এখন তোমার ইচ্ছা। আফিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, এই নিন 10 টাকা, এখন রিপোর্ট লিখুন। টাকা নিয়ে আতিক রানা জিজ্ঞাসা করলেন, বল, কার বিরুদ্ধে রিপোর্ট? আফিয়া গম্ভীর হয়ে বললেন, ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে। তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন। প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান, আর আমি যখন প্রতিবাদ করলাম তখন আমার উপর হাত তুললেন। আমি এর উপর কঠোর আইনি ব্যবস্থা চাই। আতিক রানার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার মুখে আতঙ্ক স্পষ্ট। হেসে বললেন, তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর, আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাতে দোষ কি? আমরা পুলিশ, একটু আধটু চলে। আফিয়া এখন সব বুঝে গিয়েছিলেন, এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে। এরা শুধু ইউনিফর্ম নয়, গরিবদের অসহায়তার ব্যবসা করছে। তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলছিল। পরের দিন সকালে ডিএ মাফিয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন। সঙ্গে ছিল তার সরকারি গার্ড। থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল। ভেতরে ঢুকতে ইন্সপেক্টর মানিক এবং এসএইচও আতিক রানা দুজনেই উপস্থিত ছিলেন। তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখলেন যাকে তারা অপমান করেছিল। কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন, জেনার ডিএম মাফিয়া। ঘাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বললেন, আপনি কে, আর এই ইউনিফর্ম কারা পড়েছেন? আফিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জ্বলছিল। গম্ভীর স্বরে বললেন, ইউনিফর্ম দেখা যাচ্ছে না? আমি এই জেলার ডিএ মাফিয়া, আর আমি এখন সব জেনে গেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয়, তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়, আর আইনের নামে অত্যাচার করা হয়। দুজনের পায়ের মাটি সরে গেল। ঘাবড়ে গিয়ে তাদের কণ্ঠ কাঁপতে লাগলো। ম্যাডাম, আপনি কি বলছেন? আপনি যদি সত্যিই ডিএম হন তাহলে কোনো আইডি দেখান। আফিয়া একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে আতিক রানার সামনে রাখলেন। আইডি দেখে আতিক রানার হাত কাঁপতে লাগলো, তার মুখ থেকে সব রং উড়ে গেল। তৎক্ষণাৎ হাত জোর করে ঝুঁকে বললেন, মাফ করুন ম্যাডাম, আমি জানতাম না যে আপনি ডিএম। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর মানিকও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিলেন। তিনিও হাত জোর করে বললেন, ম্যাডাম জি, মাফ করুন, যা হয়েছে ভুলে হয়েছে, আর কখনো হবে না। দুজন অফিসারই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু ডিএ মাফিয়ার কনকে এখন কোনো নরমি ছিল না। কঠোর স্বরে বললেন, আজ থেকে তোমরা দুজনই সাসপেন্ড। ইউনিফর্ম করে তোমরা যা করেছো তার হিসেব এখন আইন করবে। এই জেলায় এখন গরিবদের অপমান হবে না, আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না। তারপর পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন, এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক। পুরো থানা এখন নিস্তব্ধ। ডিএ মাফিয়া আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয়, দায়িত্বের প্রতীক। আফিয়া কঠোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন মাফের যোগ্য নও। আজ যা করেছো তা একজন অফিসার নয়, একজন অপরাধী করে। আমি যদি তোমাদের মাফ করি তবে তোমরা আবার একই কাজ করবে, আবার কোনো গরিবকে পিষবে, আবার কোনো নিরীহের কণ্ঠরোধ করবে। এই বলে তিনি এগিয়ে যেতে লাগলেন, কিন্তু তখনই ইন্সপেক্টর মানিক এবং এসএইচও আতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেলেন। তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জা স্পষ্ট ছিল। আতিক রানা বললেন, ম্যাডাম, আপনি ঠিক বলছেন, আমরা সত্যি মাফের যোগ্য নই, কিন্তু একটা শেষ সুযোগ দিন, আমরা সত্যি বদলে যাব। আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না, কারো কাছ থেকে অযথা টাকা নেব না, আর প্রত্যেক ফরিয়াদির সম্মান করব। মানিকও মাথা নিচু করে বললেন, মাফ করুন ম্যাডাম, প্রতিজ্ঞা করছে আর এমন ভুল হবে না। আর যদি হয় তবে আপনি আমাদের সাসপেন্ড নয়, সোজা জেলে পাঠিয়ে দিন। আফিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। তাদের দুজনের ভিজে চোখ আর ভীত মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বললেন, ঠিক আছে, আমি তোমাদের মাফ করছি, কিন্তু এটাই শেষ সুযোগ। পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায়,
যদি কেউ বলে থানায় অবিচার হয়েছে, তবে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয়, জেলের পেছনে ঢুকিয়ে দেব, আর এবার কোনো মাফ হবে না। দুজন অফিসার মাথা নিচু করলেন। তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের ঝলক ছিল। আফিয়া থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন, পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, ভরসা দেওয়ার জন্য। এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পরা ব্যক্তির সম্মান দিতে শিখবে। ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় যেন নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা ফুটে উঠল। সেই দিনের পর পুরো থানা যেন বদলে গেল। এখন আর কেউ ঘুষ নিত না, কোনো গরিবের কণ্ঠ দমানো হতো না, প্রত্যেক ফরিয়াদির কথা শোনা হতো, রিপোর্ট বিনা টাকায় লেখা হতো, রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশ মানুষের সাহায্য করতে দেখা যেত। সবজি বিক্রেতা মহিলাও তার টেলায় হাসি মুখে বসত, কারণ এখন তার কোনো ভয় ছিল না। এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই। যদি কোনো পদে বসা ব্যক্তি অবিচার করে, তবে তার ইউনিফর্ম নয়, তার কর্ম কথা বলে। আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায়, তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে। যদি এই ভিডিও আপনার পছন্দ হয়, তবে একটি লাইক করুন। গরিবদের কণ্ঠ আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।